রাজনীতিতে আরো বড় সারপ্রাইজ নিয়ে আসলো জামাত ইসলামী। এত বড় সারপ্রাইজ জামাত ইসলামীর 84 বছরের ইতিহাসে এটা ঘটেনি। 84 বছরের ইতিহাসে এই প্রথম এই ঘটনা ঘটলো। 84 বছরে জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারেনি। 84 বছরের পর যে ঘটনা ঘটছে, এই ঘটনা জামাতকে ক্ষমতা নিয়ে যাবে। জামাত এই কাজ করেনি। কেন করেনি? এরকম ক্ষমতার দ্বার প্রান্তে আসেনি। ক্ষমতার দ্বার প্রান্তে এসেছে, ঘটনা ঘটাচ্ছে, এইভাবে ক্ষমতায় যাবে। জামাত ক্ষমতা যাবে এই বিষয়ে তেমন সন্দেহ সংশয় নেই, এটা বিএনপিও জানে, বিএনপি বুঝে গেছে। এই জন্য বিএনপি নেতারা বেসামাল কথাবার্তা বলছে। আব্বাস বলছে জামাতের জন্য আওয়ামী লীগ ভালো ছিল, অমুক তমুক, নির্বাচনের পরিবেশ নাই, আবার নির্বাচন পেশাতে রিট করে, ওই রিটকারীর ইন্ধনদাতা হিসেবে বিএনপি খুঁজে পেলেও পেতে পারেন, বলা যায় না। জামাত জিতবে এটা বিএনপি বিশ্বাস করে। তো দর্শক, একটা দল, ধর্মভিত্তিক দল, তাও আবার তারা ক্ষমতায় যাবে, 84 বছরে যেতে পারেনি, এত সহজ নয়। এই জার্নি অনেক কঠিন। সেই কঠিন পথ জামাত পাড়ি দিয়ে একদম শেষ প্রান্তে চলে এসেছে। এখানে জামাতকে অসাধারণ অনেক দক্ষতা এবং যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে এবং হবে। জামাত সেটা দিয়ে যাচ্ছে। একটা দল ক্ষমতা আসার জন্য যে পরিমাণ জনমত বা জনসমর্থন থাকা দরকার, সেটা জামাতের আছে, বরং সারপ্লাস আছে। আইএরআই জরিপ থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন জরিপে এটা স্পষ্ট হয়েছে। আর জরিপে নানান লিমিটেশন থাকে, এই জন্য বলবো জরিপ, ইনস্টিটিউশনাল জরিপ, ফান্ডের জরিপ, ওটা বাদ দেন। আপনি নিজেই একজন জরিপকারী। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কাজের লোক, রিক্সা চালক, ভ্যান চালক, কুলিওরা, মজুরওয়ালা, মুরগি বিক্রেতা, সবজি বিক্রেতা, তাদের কাছে জিজ্ঞেস করেন, আপনি সার্ভে করেন, আপনি বুঝতে পারবেন যে জামাতের জনপ্রিয়তা বিএনপির চাইতে কত এগিয়ে। শুধু জনপ্রিয় থাকলেই হয় না, অনেক ওয়াইজ ডিসিশন নিতে হয়। প্রার্থী সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের মতো একটা মাল্টিকালচারাল ডাইভার্সিফাইড কান্ট্রিতে একটা ধর্মভিত্তিক দল ক্ষমতা আসবে, তাদেরকে সেভাবে ইনক্লুসিভ হতে হবে, ওয়াইজ হতে হবে এবং খাপ খাওয়ানোর মতো যোগ্যতা, দক্ষতা থাকতে হবে। যারা স্টার্টিং আমরা ডাকসু থেকে দেখেছি, ডাকসু সহ বড় বড় 4 বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলে নারী, অমুসলিম, পাহাড়ি সব ছিল। কিন্তু জামাতে 84 বছরে কোন পাহাড়ি যিনি মুসলিম নন, জামাত নেতা, জামাতের লেজিসলেচার ক্যান্ডিডেট আপনি দেখেননি। কোন হিন্দু জামাতের ক্যান্ডিডেট 84 বছরে আপনি দেখেননি। তো জামাত 2 দিন আগে সারপ্রাইজ দিল, জেলা আমিরকে বসিয়ে দিয়ে সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানকে নমিনেশন দিয়েছে জামাত। এর মানে ইনক্লুসিভনেস কত প্রকার, কি কি জামাত দেখিয়ে দিয়েছে। ক্ষমতা আসার জন্য যা দরকার সব। এরপর এবারকার জামাতের আরো বড় চমক এটা হচ্ছে, এখন সাংবাদিক অতীতে জামাতে অনেক নমিনেশন পেয়েছে, কিন্তু জামাতের সাংগঠনিক কাঠামোতে ছিল না, হঠাৎ করে নমিনেশন পেয়েছে। এটা ওয়ালিউল্লাহ নোমানের ক্ষেত্রে প্রথম। কামরুজ্জামান সাহেব বড় সাংবাদিক ছিলেন, জামাত নেতা ছিলেন। কাদের মোল্লা সাহেবও সাংবাদিক ছিলেন। এরকম অনেক সাংবাদিক জামাতের নমিনেশন পেয়েছে, কিন্তু ওয়ালিউল্লাহ নোমানের মতো হঠাৎ করে এসে নমিনেশন পেয়েছে রানিং জেলা আমিরকে বসিয়ে দিয়ে। দিস ইজ ফার্স্ট টাইম। এবার কি ঘটেছে একটু নড়ে চড়ে বসেন, জামাত কি করেছে। যারা জামাতকে ক্ষমতায় দেখতে চায় না, তারা কল্পনা করতে পারেনি যে জামাত এই কাজটা করবে। যারা জামাতকে প্রতিক্রিয়াশীল বলে, যারা জামাতকে মৌলবাদী বলে, তারা জীবনেও ভাবেনি যে জামাত এই সিদ্ধান্ত নিতে পারবে। এটা যা শুরু, সামনে আরো অনেক কিছু দেখবেন। জামাতের চমক দেখতে দেখতে, সারপ্রাইজ দেখতে দেখতে সারপ্রাইজড হয়ে আপনি হার্ট অ্যাটাকও করতে পারেন, আপনি যদি ভারতের দালাল হয়ে থাকেন। খুলনা 1 ডাকব বটিয়াঘাটা আসনে দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হিসেবে, মানে জামাত ইসলামী সমর্থিত প্রার্থী হিসেবে বাবু কৃষ্ণ নন্দীর নাম চূড়ান্ত ভাবে অনুমোদন করেছে জামাত ইসলামী। সব গণমাধ্যমে আসছে এই নিউজ ভাইরাল। তাহলে দর্শক, ইতিহাসে প্রথম জামাত ইসলামী কোন হিন্দু প্রার্থীকে নমিনেশন দিল। অতীতে দেয়নি। একজন দিয়েছে, আরো অনেক দেখবেন। কমপক্ষে 10 জন হিন্দুকে জামাত নমিনেশন দিতে পারে। 10 জন। গোপালগঞ্জে দেখবেন, আরো বিভিন্ন জায়গায় দেখবেন। এবং বিএনপি হেভিওয়েট হিন্দু প্রার্থীকে জামাতের হেভিওয়েট হিন্দু প্রার্থী মোকাবেলা করবে। এবং জামাতের নারী প্রার্থী, জামাত এমন নারী প্রার্থী দেবে, ওইরকম কোন নারী প্রার্থী বিএনপিতে নাই। বুয়েট ইঞ্জিনিয়ার, প্রফেসর,
FCPS, MD, ডক্টর, বিশেষজ্ঞ ডাক্তার, এরকম নারী বিএনপি খুঁজেও পাবেন এখন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে, ইউরোপ আমেরিকা বিশ্ববিদ্যালয়ের চাকরি ছেড়ে এসে জামাতের নির্বাচন করবে নারীরা। জামাত যে কি সারপ্রাইজ দিবে সামনে আপনি দেখবেন। অনেকে সাধারণ জনগণ খুশি হতো যদি পিনাকি ভট্টাচার্য এবং মাহমুদুর রহমানকে নমিনেশন দেওয়া যেত। তো পিনাকি ভট্টাচার্য যে কাজ করছেন তার জন্য ওই কাজই জরুরি। তবে তিনি রাজনীতিতে আসলে আরো ভালো করতেন। জামাতে আসলে সবচেয়ে খেলা জমত এবং পিনাকির যে দর্শন, চিন্তা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, সেটা এখানে ভালোভাবে করতে পারতেন। মাহমুদুর রহমান সবচেয়ে ফিট, নিশ্চিত জামাতের এমপি এবং মন্ত্রী হতে পারতেন। ঢাকা কোনো আসন থেকে মাহমুদুর রহমানকে দিয়ে ইলেকশন করানো যেতে পারে। এই শরীফ ওসমান হাদি, তাকেও জামাত সমর্থন দিয়ে যেতে পারে, বলা যায় না। সাদিক ক্যাম্পেরকেও আনতে পারে, বলা যায় না। যা দরকার, ক্ষমতায় আসতে বৈধ যে সিদ্ধান্ত দরকার সব জামাত করবে। আলেমন আমাদের মধ্যে থেকেও চমক দেখুন। মিজানুর রহমান আজহারী রিজার্ভ ফোর্স। আর সরাসরি নিম্নকক্ষে নির্বাচন না করলেও উচ্চ কক্ষে আরো অনেক চমক দেখবেন যে কারা কারা আসছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামাতের প্রার্থী হবে দেখবেন। যাদেরকে এখন প্রার্থী হিসেবে দেখছেন তারা থাকবে না অনেকে, এবং টু শব্দ হবে না, সবাই মেনে নিবে চুপচাপ। দর্শক, জামাত 10 জন হিন্দু প্রার্থী করতে পারলে সারা বাংলাদেশে হিন্দুদের মধ্যে নড়াচড়া শুরু হয়ে যাবে। হিন্দুরা জামাতকে নিরাপদ আশ্রয় মনে করে জামাতকে ভোট দিবে। বিএনপি যদি 100 হিন্দুকেও দেয়, জামাত 10 জন বা 5 জন হিন্দুকে নমিনেশন দিয়ে জাগরণ সৃষ্টি করতে পারবে, হিন্দু সমাজকে যেভাবে নাড়া দিতে পারবে, বিএনপি 250 জনকে দিয়ে সেটা পারবে না। তো জামাত সেদিকে যাচ্ছে। হিন্দু প্রার্থী অলরেডি নমিনেশন দিয়েছে। এর নাম বাবু কৃষ্ণনন্দী। কৃষ্ণনন্দী দাদা, আপনাকে স্বাগত। এবং এরপরে নারী প্রার্থীদের কিছু চমক দেখবেন। আর একদম মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় বা এই টাইমে চূড়ান্ত চমক দেখবেন। তার আগ পর্যন্ত আপনি চূড়ান্ত হিসেব নিকাশ দেখবেন না। স্বতন্ত্রভাবে নমিনেশন বা নির্বাচনী কাজ টাজ করছে এরকম অনেককে জামাত সমর্থন দিয়ে দিবে। বিএনপি প্রার্থীকে পরাজিত করতে বৈধ যা করা দরকার জামাত সেটা করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। শিশির মনির, এ আর এক চমক। শিশির মনির যেসব থিওরি দিচ্ছে এটা বিএনপি কারো মাথায় ঢুকছে। 40% হিন্দু অধ্যুষিত এলাকার নিশ্চিত এমপি শিশির মনির। এবং হিন্দুদেরকে কিভাবে অনুপ্রাণিত করতে হয় এটা জামাত শিখেছে। সারা বাংলাদেশে সব প্রার্থীরা আবার হিন্দুদের কাছে যেতে পারেনি, অনেকের আবার সেই সক্ষমতা নাই, কিন্তু তার এলাকা হিন্দু অধ্যুষিত। কিন্তু এই যে কৃষ্ণনন্দীদের নমিনেশন দেওয়া, আরো কিছু সিদ্ধান্ত, এগুলো তো অটোমেটিক্যালি পুরো হিন্দু সমাজ দাঁড়িপাল্লার পক্ষে ঝাঁপিয়ে পড়বে জামাতের প্রার্থী তাদের কাছে যেতে না পারলেও। তারেক রহমানকে নিয়ে ব্যর্থতার পর বিএনপি এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে। তারেক রহমানকে দেশে আনতে পারছে না, আসতে পারছে না, সাহস নাই, মুরদ নেই। সরকার বলছে কোনো নিরাপত্তা সংকট নেই, ট্রাভেল পাস চাইবেন সাথে সাথে দিয়ে দিবে একদিনের মধ্যে। অনেকে বলছে বিমান ভাড়া লাগবে, আলাদা চার্টার্ড করে দিব। কি চান, আসেন। আসতে পারছে না, কেন আসবে না তাও বলতে পারছে না। জনগণের জানার অধিকার রয়েছে। এবং সুসন্তান হিসেবে তারেক রহমান প্রমাণ করতে পারছে না, যিনি সুসন্তান না কখনো তিনি সুপ্রধানমন্ত্রী হতে পারবেন না। জনগণের পারসেপশন এটা। এই জায়গায় বিএনপি এখন রহস্যজনক রাজনীতি করছে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে। বিএনপি রাজনীতির ইউটার্নটা আপনাদেরকে বুঝিয়েছি যে বিএনপি এখন বলছে যে নির্বাচন হবে না, নির্বাচনের পরিবেশ নাই, জামাতি ইউনুস, জামাতি প্রশাসন। এর অর্থ হচ্ছে এটা তারা আগে নির্বাচন চায় না। সরাসরি আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না এটা তো বলতে পারছে না। আর নির্বাচন হবে, বিএনপি সে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ডাকসুর মতো বিএনপি পরাজিত হবে, ঘটনা এটাই ঘটবে। কিন্তু বাস্তবে ডাকসু যেরকম বিএনপি চায় নাই তারপরও অংশগ্রহণ করতে হয়েছে, এরকম বিএনপি জাতীয় নির্বাচন চায় না, কারণ তাদের পরাজয় তারা নিশ্চিত জানে। এই জায়গায় যে বিএনপির যে নির্বাচন চাই না বা নির্বাচনের পরিবেশ নাই, এই ন্যারেটিভের পক্ষে আওয়ামী লীগকে দরকার। এই জন্য আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে বিএনপি। অবাক হচ্ছেন? ইটস ট্রু। দর্শক, বিএনপির একজন মুখপাত্র যিনি বিএনপির পক্ষে ন্যারেটিভ নির্মাণ করেন, তারেক রহমানের নির্দেশে তিনি কথা বলেন।
এবং বিএনপির হয়ে বাজারে বিভিন্ন বক্তব্য ছেড়ে দেন, ওইটা আবার বিএনপি স্থায়ী কমিটি এক্সপেরিমেন্ট করেন। তিনি হচ্ছেন ব্যারিস্টার রবিন ফারানা, ডাক্তার জাহেদের পার্ট টাইম স্ত্রী। এটা ইলিয়াস প্রমাণ করে দিয়েছেন, এটা নিয়ে আর ইখতিলাফের কিছু নাই। রবিন ফারানা তিনি বলছেন রাজনৈতিক দল নিষিদ্ধ করে কোনো সমাধান হয় না। রবিন ফারানা এর মানে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, এটা ঠিক না, এতে কোনো সমাধান হবে না। কারণ কেন হঠাৎ করে আওয়ামী লীগের পক্ষে দরদ দেখাচ্ছে, ভেরি সিগনিফিকেন্ট। এই রবিন ফারানা একদিন আগে বলেছেন যে শীঘ্রই নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, একেবারে নির্বাচন হবে না এই ন্যারেটিভ বাজারে ছাড়তে চাচ্ছে। এইটা তো বিএনপি একা পারবে না, এখন আওয়ামী লীগকে দরকার। এই জন্য বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা কোনো সমাধান না। অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে সরকারের সিদ্ধান্ত, সেটাকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে বিএনপি স্বাগত জানিয়েছিল এবং বিএনপি বলেছিল আমরা এটাই চেয়েছিলাম। যদিও প্রথমে মির্জা ফখরুল স্পষ্ট করে বলেছেন নিষিদ্ধ কোনো সমাধান নয়, আমরা নিষিদ্ধ চাই না, এটা আমাদের বিষয় না, এটা সরকারের বিষয়, আমরা এই বিষয়ে কোনো কথা বলবো না, চুপচাপ। কিন্তু যেই নিষিদ্ধ করা হয়েছে তারপরে বললো যে আমরা এটাই চেয়েছি এবং আনুষ্ঠানিকভাবে সরকারকে ধন্যবাদ দিল। এখন আবার রবিন ফারানা বলছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ কোনো সমাধান না। এটা কেন এই আওয়ামী লীগের পক্ষে স্পষ্টভাবে টেলিভিশন চ্যানেলে বলছেন, ইটস ভেরি রিস্কি ফর রবিন ফারানা আর বিএনপি। তারপর তিনি বলছেন ওই যে বলছেন এই কারণে যে নির্বাচন হবে না বা নির্বাচন বানচাল করার যে বিএনপির এখন প্রচেষ্টা, তাতে আওয়ামী লীগকে দরকার, এই কারণে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াচ্ছে। এখন এটা কেন দাঁড়াতে হচ্ছে? কারণ আওয়ামী লীগের পক্ষে এরকম কথা বললে এতে বিএনপি নিজেদের ভোটই কমে যায় এবং আওয়ামী লীগের ভোট পাবে জামাত। এটা আমি ব্যাখ্যা করেছি। কেন জামাত পাবে? যে জামাত আওয়ামী লীগের মাছের ঘের, চিংড়ি ঘের এগুলো দখল করবে না, মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে চান্দা চাইবে না। জাস্ট এই কারণে আওয়ামী লীগের সাধারণ ভোটাররা জামাতকে ভোট দিবে। এটা অনেক আওয়ামী লীগ আমাদেরকে বলেছে, আত্মীয় স্বজনের মধ্যে যারা আওয়ামী লীগ আছে তাদের ভাষ্য এটা, যে অ্যাটলিস্ট আমাদের কাছ থেকে চান্দা চাইবে না, মিথ্যা মামলা দিয়ে তো আর ঘুমাবে না। জামাতের আদর্শ বা এগুলো পছন্দ করবে না, ঠিক আছে, কিন্তু আমাদের তো বাঁচতে হবে, চান্দা মুক্তভাবে দেশে তো থাকতে হবে ভাই। বড় নেতারা ভারতে পালিয়েছে, আমরা পালাবো কোথায়? আমাদের তো এদেশে দোকানদারি করে খেতে হবে। এখন আমি আওয়ামী লীগ করতাম, নৌকায় ভোট দিতাম, ওটা তো বিএনপি জানে, জামাতও জানে। বিএনপি তো সুযোগ পেলে আমার দোকান দখল করবে, কিন্তু জামাত ক্ষমতা আসলে একই দোকানদারি করে খেতে পারবো। এই কারণে আওয়ামী লীগ জামাতকে ভোট দিবে, এটা আমি আগেই বলেছি। এখন বিএনপিকে কেন কেন আওয়ামী লীগের পক্ষে দাঁড়াতে হলো? এর কারণ হচ্ছে তারেক রহমান দেশে আসতে না পারা। কারণ তারেক রহমান দেশে আসতে পারলে নির্বাচন হবে না, নির্বাচন বানচালের কোন চেষ্টা বিএনপি করতো না। তারেক রহমান দেশে আসতে পারছেন না বলেই বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করছে। ক্লিয়ার? এখন তারেক রহমানকে ব্যর্থতার কারণে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াতে হলো বিএনপি। এটা একটা ব্যর্থ প্রজেক্ট, কোনো লাভ নাই। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কোনো কার্যকর সমাধান নয়। তাহলে কি সমাধান? আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া। চিন্তা করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না মানে কি? আওয়ামী লীগ মিছিল করবে, মিটিং করবে, ইউনুসের সাথে মিটিং করবে, আওয়ামী লীগের পার্টি অফিস খোলা থাকবে। মজা না? চিত্রটা কেমন একটু চিন্তা করেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, এটা সমাধান না। তাহলে সমাধান কি? আওয়ামী লীগ মিছিল মিটিং সব করতে পারবে। নিষিদ্ধ না থাকলে তো আওয়ামী লীগ বৈধ। বৈধ হলে আপনি তার মিছিলে বাধা দেবেন কেন? আপনি তার অফিস বন্ধ করে রাখবেন কেন? তাহলে কি চাই রবিন ফারানা? বুঝতে পারছেন? যারা চায় আওয়ামী লীগ রাজনীতি করুক। কারণ প্রতিপক্ষ হিসেবে বিএনপি আওয়ামী লীগ কি পছন্দ করে? জামাতকে পছন্দ করে না। কারণ জামাতের সাথে কিছুতেই পারে না। জামাত ভালো, আওয়ামী লীগ খারাপ, ওরাও খারাপ বলতে পারে অ্যাটলিস্ট, যে আমার সাথে বেশি খারাপ। এইটা হচ্ছে বিএনপির আসল দুঃখ। তো এরকম হওয়ার কোনো কথা না, বা এটার প্রশ্ন ওঠে না। এবার রাজনৈতিক দল কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না, এটিতে কোনো সমাধান। কোনো কাগজে কলমে নিষিদ্ধ কেন? আওয়ামী লীগ মিছিল করার চেষ্টা করা হলে ধরে, আওয়ামী লীগ পালাতক, এদের পার্টি অফিস সিলগালা, তাহলে আপনি কাগজে কলমে কথা বলেন। কাগজে কলমে মাঠে উভয় জায়গায় নিষিদ্ধ। আর কাগজে কলমে নিষিদ্ধ এই কথা বলে এই নিষিদ্ধটাকে হালকা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ আছে বাংলাদেশে? আওয়ামী লীগকে তো নিষিদ্ধ জনগণ 5 আগস্ট করেছে, আর পরে না সরকার কাগজে কলমে ওটার বৈধতা দিয়েছে। তাহলে উনারা কি চান? আওয়ামী লীগকে আবার আপনি আওয়ামী লীগের সাথে বসে টকশো করবেন, এইটা চান, মজা পান। জামাতের লোকজনের সাথে পারেন না, কারণ জামাতের তো দোষ নাই। কিছু বললেই জামাত বলে দিয়ে আপনার চান্দাবাজি ছাড়েন, ভারতের দালালি ছাড়েন।
এই জন্য আওয়ামী লীগ হলে তারা এটা বলতে পারবে। আওয়ামী লীগ যদি বলে যে আপনার চান্দাবাজি ছাড়েন, তাহলে আওয়ামী লীগের চান্দাবাজির কথাও বলতে পারে, টেলিভিশন টক শো কথা বলেন। তিনি বলেন পলিটিক্যাল পার্টি কার্যক্রমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। জামাতকে শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল, এর আগেও জামাত শিবির নিবন্ধন বাতিল করেছিল। সকল ভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে একেবারে শেষ করে দেওয়ার, কিন্তু নিষিদ্ধ করা আসলে কোনো সমাধান হয় না, কিন্তু পারেনি। দেখেন এখানে এটা হচ্ছে হাস্যকর যুক্তি। জামাত একটা আদর্শ ভিত্তিক দল, জামাত নিষিদ্ধ হয়ে গোপনে আদর্শ চর্চা করতে পারে, দার্সুল কোরআন, দার্সুল হাদিস, সামষ্টিক পাঠ এগুলো করতে পারে। তা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে তারা গোপনে কি করবে? দার্সুল কোরআন দিবে, হাদিস অধ্যয়ন করবে, গোপনে রিপোর্ট রাখবে, কি করবে? দেখেন পৃথিবীতে গোপনে নিষিদ্ধ হওয়ার পর টিকে আছে আওয়ামী লীগ মার্কা দল পৃথিবীতে কখনো এরকম টিকে থাকতে পারেনি। আদর্শিক দল টিকেছিল, ইসলামী দল টিকে থাকতে পারে। ইসলামের ইতিহাসে হচ্ছে গোপনে রাজনীতি করে আত্মপ্রতিষ্ঠার ইতিহাস। আল্লাহ রাসূল নিষিদ্ধ ছিল মক্কায়, কিন্তু গোপনে গোপনে নামাজ পড়েছে, অনেক গোপনে গোপনে দাওয়াত দিয়েছে, হত্যা শিকার হয়েছে, তারপরে দাওয়াত দিয়েছে, থাকতে পারেনি, মদিনায় গিয়েছে, তারপরে বিজয়ী হয়েছে। স্টার্টিংটাই তো গোপনে। এখন মুসলিম থেকে শুরু করে সারা পৃথিবীর ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী নিষিদ্ধের পর গোপনে কাজ করে তারা আজকে ক্ষমতার দ্বার প্রান্তে। কমিউনিস্ট দলগুলো নিষিদ্ধ হলেও ওই তাদের মার্ক্সবাদ নানান কিছু চর্চা করতে পারে। পৃথিবীতে সব যত কমিউনিস্ট আন্দোলন সফল হয়েছে সবাই নিষিদ্ধ ছিল, নিষিদ্ধ থেকে আন্ডারগ্রাউন্ডে কাজ করেছে। আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে বসে কি করবে? অতএব জামাত নিষিদ্ধ করে হাসিনা সফল হয়নি, ওইটা আর আওয়ামী লীগ নিষিদ্ধ করে সফল, এটা এক না। আর জামাতের তো ভুল ছিল না, জামাত তার গণহত্যা করেনি, জামাত তো কোনো অন্যায় করেনি, অন্যায় ভাবে নিষিদ্ধ করা হয়েছে জামাতকে। আর আওয়ামী লীগ তো গণহত্যাকারী, এই দুইটা এক না। আওয়ামী লীগের পতন হয়েছে গণঅভ্যুত্থান, আর জামাতের কি পতন হয়েছিল? তাহলে এই দুইটা এক করে দেখেন কেন? এটি তো স্টুপিডিটি।